নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার রিভার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা আমাদের ফসলে যে এনপিকে সার বিশেষ করে আমরা ব্যবহার করে থাকি। অনেকে কি করি যে আমরা ইউরিয়া, আপনার এসএসপি এবং পটাশকে মিশিয়ে নিয়ে আমরা জমিতে ব্যবহার করি। অনেকে আবার বাজারে যে এনপিকে গ্রেডের সারগুলো পাওয়া যায় 10-26-26, আপনার 12-32-16, 14-18-14, এই যে সারগুলো পাওয়া যায়, বা অনেকে ডিএপি সার ব্যবহার করে, তার সাথে এমওপি সার ব্যবহার করে। তো এই যে সারগুলো আমরা ব্যবহার করছি এনপিকে, তো এই সারগুলো কখন কিভাবে ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো, বা কোন কোন ফসলের ক্ষেত্রে কি ধরনের সার ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো, সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আমরা জানবো যে এই যে এনপিকে সারের যে সকল ওয়াটার সলিউবল সার বাজারে বেরিয়েছে এখন বর্তমানে 19-19-19, আপনার 0-52-34, আপনার 12-61-0 বা 00-50, এই যে সকল সারগুলো আমরা কখন ব্যবহার করব, বা এই যে আমরা সয়েল অ্যাপ্লিকেশনের জন্য যে এনপিকে সারগুলো ব্যবহার করি সেটা ব্যবহার করলে কতটা গুরুত্ব আমাদের কার্যকারিতা আমরা দেখতে পাবো, নাকি আমরা ওয়াটার সলিউবল যে সারগুলো আমরা ব্যবহার করি আমাদের কাছে স্প্রের মাধ্যমে ব্যবহার করা হয়, বা এই ওয়াটার সলিউবল সারগুলো ড্রেঞ্চিং এর মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি, সেগুলো কতটা কার্যকারী, এই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা সবার প্রথমে আসি, আমরা যে মিক্স সার তৈরি করি অর্থাৎ ইউরিয়া, এসএসপি এবং এমওপি, এই মিক্স সারগুলোর মধ্যে আমরা বিশেষ করে লক্ষ্য রাখবো, যেটা বিশেষ আমাদের যেটা লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যে এসএসপি সার অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। তো আমরা সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে আমরা 16% কিন্তু ফসফরাস বা ফসফেটকে পাই, আমরা ইউরিয়ার মধ্যে 46% নাইট্রোজেনকে পাই, এমওপির মধ্যে আমরা 60% পটাশিয়ামকে পাই। তাহলে এই যে তিনটে সার আমরা বাজার থেকে আলাদা আলাদাভাবে কিনে নিয়ে এসে সেটাকে কি করি, মিক্স করি এবং আমাদের জমিতে কিন্তু আমরা ব্যবহার করি। এখানে যে এসএসপি সার যেটা পাওয়া যায় তার মধ্যে কি থাকে, আপনার মোটামুটি 11% মতো সালফার দেওয়া থাকে, অর্থাৎ এক্সট্রা ভাবে আমাদের জমিতে সালফার ব্যবহার করতে হয় না। এটা আমাদের একটা প্লাস পয়েন্ট হয়ে থাকে। অন্যান্য আপনারা বাজারে যে সকল এনপিকে সারগুলো পাবেন সেগুলো শুধুমাত্র এনপিকে ফর্মেই পাবেন, অন্য কোনো যে ফার্টিলাইজার এর সাথে অ্যাড থাকে না। কিন্তু শুধুমাত্র এসএসপি সারের মধ্যে কিন্তু আপনারা এই সালফারকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমরা এই যে মিক্স সার কখন ব্যবহার করব, মিক্স সার বিশেষ করে যে সকল ফসলে আপনার বলা যেতে পারে যে তৈলবীজ জাতীয় ফসল বা ডাল শস্য জাতীয় ফসল, যেখানে আপনার নাইট্রোজেনের চাহিদা অনেকাংশে আমরা কম ব্যবহার করলেও কিন্তু হয়ে থাকে, এবং তার পাশাপাশি যেখানে আপনার সালফারের চাহিদাটা বেশি থাকে, তো সেইখানে আমরা যদি এই এসএসপি সার বা তার সাথে আমরা এই আপনার ইউরিয়া সার এবং এমওপি সার এই তিনটিকে মিশিয়ে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। এছাড়া আমরা যে ডিএপি সার ব্যবহার করি, ডিএপি সারের মধ্যে আপনার 18% নাইট্রোজেন থাকে, 46% ফসফরাস থাকে। তো এখানে এই যে 18% নাইট্রোজেন এবং 46% ফসফরাস, এই যে সারটি অর্থাৎ ডিএপি সারটি, এটা মোটামুটি আপনার 80% এর উপরে কিন্তু ওয়াটার সলিউবল, অর্থাৎ আপনারা যখন জমিতে ব্যবহার করবেন সেটি কিন্তু মাটির সাথে মিশে যাবে এবং গাছ সেখান থেকে মোটামুটি 80% মতো সার কিন্তু এখান থেকে গাছ নিতে পারে। কিন্তু যেটা আপনার এসএসপি সার, সেখানে কিন্তু অতটা পরিমাণ কিন্তু ফসফরাস, অর্থাৎ মোটামুটি সেখানে 50-60% মতো ফসফরাস গাছ গ্রহণ করতে পারে, বাকিটা গ্রহণ করতে পারে না, সেটা মাটির সাথে অ্যাড হয়ে যায় বা মাটিতে মিশে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ডিএপি সার ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ফসফরাসের যোগানটা এখান থেকে বেশি দেখতে পাই, এবং তার পাশাপাশি যেহেতু 18% নাইট্রোজেন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে নাইট্রোজেনের যোগানটাও কিন্তু হয়ে যায়। আবার যেখানে আমরা ডিএপি সার ব্যবহার করব সেখানে কিন্তু আমাদের এক্সট্রা ভাবে এমওপি সারকে ব্যবহার করতে হয়। তো এমওপি সার যখন আমরা ব্যবহার করব তখন আমরা কি হয়, তিনটে সার অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, তখন আপনি জমিতে ব্যবহার করতে পারবেন। আপনার যে ফসলে মোটামুটি নাইট্রোজেনের চাহিদা রাখে, গাছকে দ্রুত বাড়াতে হবে, শিকড়ের বেশি প্রয়োজন পড়ে, আমরা কি জানি ফসফরাস গাছের শিকড়কে বৃদ্ধি করে, গাছের মধ্যে তার যে শাখা প্রশাখার বিস্তার ঘটাতে সাহায্য করে, পরবর্তীতে ফুল ফল আনতে সাহায্য করে। এই রকম ফসলে আমরা প্রথম বেসাল ডোজে অর্থাৎ জমির মাটি তৈরির সময় কিন্তু আমরা এই ডিএপি সারকে কিন্তু ব্যবহার করব। এরপরে আসি আমরা বাজারে যে সকল এনপিকে সার পাওয়া যায়, বিশেষ করে 10-26-26, আপনার
যেটা 14 আপনার 12-32-16 আপনার 14-28-14 এই যে সারগুলো আমরা পাই সেখানে কিন্তু কি হয় যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের একটা আলাদা আলাদা ব্যালেন্স হিসাবে থাকে। এখানে এক একটা ফসলের উপরে কিন্তু এই সারগুলোকে নির্বাচন করা হয়েছে যে যে ফসলে যেই রকম পরিমাণ আমাদের সারের প্রয়োজন সেই ফসলের জন্য সারগুলো ব্যবহার করা হয়। আমরা বিশেষ করে যদি আমরা ধরি আলুর ক্ষেত্রে কি হয়, আমাদের নাইট্রোজেনটা কম প্রয়োজন পড়ে, সেখানে আমাদের ফসফরাস এবং পটাশিয়ামের চাহিদাটা বেশি থাকে। সেই ক্ষেত্রে আমরা দেখবেন যে 10-26 টাকায় আমরা আমাদের জমিতে বেশি ব্যবহার করি। কেন ব্যবহার করি? কারণ সেখানে আমাদের নাইট্রোজেনটা কম 10%, এবং যেটা আপনার ফসফরাস এবং পটাশিয়াম সেখানে আপনার 26% হিসাবে কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার 10% নাইট্রোজেন, আপনার 26% ফসফরাস এবং 26% আপনার পটাশিয়াম। কারণ আপনার আলু গাছ, আমরা যদি আলু গাছের যে বৈচিত্র্যটা দেখি তাহলে দেখবেন আলু গাছের যদি খুব বেশি পরিমাণে গ্রোথ হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগের আক্রমণ আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে আমাদের নাইট্রোজেনটা প্রথম থেকেই কিন্তু কম ব্যবহার করতে হয়। আর অবশ্যই আমরা এই সকল সারগুলোকে আমরা বেসাল ডোজে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ বেসাল ডোজে যদি আমরা না দিই, পরবর্তীতে যদি আমরা এই সারগুলোকে দিই সেটি মাটির সাথে ভালোভাবে মিশবে না এবং গাছ সেখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে খাবারটা নিতে পারবে না। এখানে বেশিরভাগ সারটা কিন্তু লস হয়ে যাবে, অর্থাৎ মাটিতে পড়ে থাকবে। এবার আসি আমরা ওয়াটার সলিউবল যে সকল এনপিকে গুলো বাজারে পাওয়া যায় সেই সকল সারগুলোকে নিয়ে। আমরা ওয়াটার সলিউবল সার সব থেকে বেশি দেখবেন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 19-19-19, 20-20-20, 0-52-34, 0-0-50। এই সকল সারগুলোকে কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয়। এছাড়া আপনার 13-0-45, আপনার 12-61-0 এইরকম এনপিকে সারও কিন্তু ওয়াটার সলিউবল সার কিন্তু বাজারে এসছে, সেগুলোকে ব্যবহার করা হয়। তবে এখনো সেই রকম কিন্তু প্রচলন অনেক বেশি একটা আসেনি। তো সেক্ষেত্রে আমরা এই যে ওয়াটার সলিউবল যে সারগুলো পাই সেই সারগুলো কি হয়, আমরা যদি আমাদের ড্রেঞ্চিং এ আমরা ব্যবহার করতে পারি, বা আমরা যদি ড্রিপ ইরিগেশনের মাধ্যমে যারা চাষবাস করি তারা যদি আমরা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে এই ওয়াটার সলিউবল এনপিকে সারগুলোকে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি হয়, আমাদের মাটির একটা দূষণের যে প্রভাব থাকে সেটা অনেকাংশে কম হয়। আমাদের সারের যে প্রয়োজনীয়তা, আমরা যেটা বেসাল ডোজে সার ব্যবহার করি, হিউজ পরিমাণে আমাদের সার ব্যবহার করতে হয়, সেই সারটা কম ব্যবহার করলে আমরা সেই সেম রেজাল্ট পাবো। কারণ এখানে কিন্তু ওয়াটার সলিউবল সার খুব কম সময়, লিমিটেড সময়ের জন্য কিন্তু আমাদের মাটিতে থাকে, যেটা গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। কিন্তু আমরা যেটা বেসাল ডোজে সার ব্যবহার করি সেটা লং টাইম পর্যন্ত চলে, কিন্তু মাটির মধ্যে একটা রিয়াকশন তৈরি হয় যাতে মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের অণুজীবের ক্ষতি করে থাকে। কিন্তু এই ওয়াটার সলিউবল এনপিকে সারগুলো কিন্তু আমাদের মাটির মধ্যে থাকা কোনো অণুজীবকে কিন্তু ক্ষতি করে না। এছাড়া আমাদের প্রয়োজন অনুসারে আমরা যদি এই ওয়াটার সলিউবল এনপিকে সারগুলোকে আমরা আমাদের সময় অনুযায়ী ব্যবহার করতে পারি, যেমন ধরুন গাছের গ্রোথ স্টেজ যখন চলছে সেই অবস্থায় আমরা 19-19-19কে ব্যবহার করতে পারি। যখন আমাদের কাছে ফুল ফল আসছে সেই অবস্থায় আমরা 0-52-34কে ব্যবহার করে থাকি। যখন আমাদের ফুল স্টেজটা পার করলো, যখন ফল সেট হচ্ছে বা ফল তৈরি হচ্ছে, সেই সময় আমরা 0-0-50কে স্প্রে করে থাকি। তাহলে এই যে সময়, আমাদের সময় মেনটেন করে বা সময়ে সময়ে আমরা ফসলের জীবনকাল হিসাবে বেছে নিয়ে যদি আমরা এই ওয়াটার সলিউবল যে ফার্টিলাইজারগুলোকে আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাই এবং সেটা কম খরচের মধ্যে হয়ে থাকে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলো উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।